ঘটনাটি যখন ঘটেছে, মানে এনকাউন্টারের ঘটনা যখন ঘটেছে, হঠাৎ করে মধ্যরাতকে কেন বেছে নেওয়া হলো? কেন তার আগের সময়কে কেন বেছে নেওয়া হলো না? দেখো, সেটা নিয়ে হচ্ছে প্রশ্ন উঠছে যে মধ্যরাত্রিরে রাত 12:45 যে সময় বলা হচ্ছে, আবার অনেক সময় এমন হয় যেহেতু হাই প্রোফাইল কেস এবং মানুষের একটা জনরোষ রয়েছে তাদের ওপর। আমরা দেখেছি কিভাবে বিভিন্ন সময় মানে মানুষ বিক্ষোভ দেখিয়েছেন এবং উত্তাল হয়েছে বারুইপুর বারবার। সেই পরিস্থিতি এড়ানোর জন্যও হতে পারে কি সেই রাতের অন্ধকারে তাকে রিকনস্ট্রাকশনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তবে এখনো স্পষ্ট নয়, যে যতটুকু পুলিশের সূত্রে জানা গেছে যে রাত 12:45 নাগাদ ঘটনাটি ঘটে, যখন ইনভেস্টিগেটিং অফিসার, যিনি তদন্তকারী আধিকারিক, তিনি পুলিশকে পুলিশদের নিয়ে এবং মূল অভিযুক্ত, অন্যতম মূল অভিযুক্তকে নিয়ে তারা রিকনস্ট্রাকশনের ওখানে পৌঁছেছিলেন। তখন গাড়ি থেকে নামবার পর যখন তারা রিকনস্ট্রাকশন সাইটের দিকে যাচ্ছিলেন, তখন বলা হচ্ছে যে প্রভাস পুলিশের যে আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে, এক রাউন্ড গুলিও ফায়ার করে এবং পুলিশ আত্মপক্ষ নিজেকে বাঁচানোর জন্য এই পুলিশকে পাল্টা গুলি চালাতে হয় এবং সেই গুলিতে আহত হয় প্রভাস, এবং তারপর সঙ্গে সঙ্গে তাকে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এই ধরনের ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গে সাম্প্রতিক অতীতে আমরা দেখিনি, এবং এই ধরনের এনকাউন্টারের ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গে সাম্প্রতিক অতীতে আমরা প্রত্যক্ষ করিনি। তবে যেটা মনে করা হচ্ছে যে যেহেতু একজন হাই প্রোফাইল আসামি এবং তাকে নিয়ে গিয়ে সেখানে রিকনস্ট্রাকশন করা একটা সময় সাপেক্ষ ব্যাপার, যাতে মানুষের উপস্থিতি বিশেষ না থাকে, সেখানে কোনো রকম গন্ডগোল সৃষ্টি না হয়, সেই জন্য রাতের অন্ধকার বেছে নেওয়া হয়ে থাকতে পারে। যদিও এটা নিয়ে এখনো স্পষ্টত কোনো রকম কোনো বক্তব্য পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি। এসপি বারুইপুরের সাথে কিছুক্ষণ আগে কথা হয়, তিনি বলেন যে উচ্চ পর্যায়ে তারা ইতিমধ্যেই তদন্ত অর্ডার করেছে যে সেখানে পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা, এই ধরনের ঘটনা এড়ানো সম্ভব ছিল কিনা, যদি সম্ভব হতো তাহলে অন্য কোনো পথ বেছে নেওয়া হয়নি কেন, অন্য কোনো সময় বেছে নেওয়া হয়নি কেন, বা সেখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন ছিল কিনা, এবং একজন ট্রেন পুলিশ পার্সোনাল বা একজন পুলিশ আধিকারিক যিনি ট্রেন্ড হন আর্মস রাখার ক্ষেত্রে, তার কাছ থেকে কি করে প্রভাস আর্মস ছিনিয়ে নিল, এই সব প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে। এবং প্রত্যেক আধিকারিক যারা কালকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, প্রত্যেকের ভূমিকায় কিন্তু আতশ কাচের তলায় রেখে বিচার করা হবে এবং একটি ইনকোয়ারি, হাই লেভেল ইনকোয়ারি অর্ডার করা হয়েছে। সেই হাই লেভেল ইনকোয়ারি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে যে এই ঘটনাটি কিভাবে ঘটলো, এর পেছনে অন্য কোনো অভিসন্ধি ছিল কিনা, এই ঘটনা এড়ানো সম্ভব ছিল কিনা। তো বিভিন্ন দিক উঠে আসছে, বিভিন্ন প্রশ্ন উঠছে, সেই প্রশ্নের উত্তর এই মুহূর্তে পুলিশ আধিকারিকরাও খুঁজছেন, কারণ এই ধরনের ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ইতিহাসে আমরা দেখিনি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একজন আসামি, তাও এমন একটি হাই প্রোফাইল ঘটনার আসামি, এবং সেই আসামিকে নিয়ে রিকনস্ট্রাকশনের সময় এই ধরনের ঘটনা ঘটা, আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনার কথা বলছে পুলিশ, এবং শুধু তাই নয়, সে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে এক রাউন্ড ফায়ারও পুলিশের উদ্দেশ্যে করে। তো সেক্ষেত্রে প্রভাস কি কোনো হিস্ট্রি শিটার ছিল বা কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল যে সে আর্মস ব্যবহার করতে পারত? কারণ সাধারণত যখন স্মল আর্মস বা বড় কোনো আর্মস ক্যারি হয়, পুলিশ ক্যারি করে, তাতে কিন্তু সেফটি লক থাকে। তো সেই সেফটি লক একমাত্র কিন্তু যারা ট্রেন, তারাই কিন্তু জানে সেফটি লকটা কোথায় থাকে এবং সেফটি লক কি করে আনলক করতে হয়। তারপর ছোট পিস্তলের ক্ষেত্রে বলো বা বড় বন্দুকের ক্ষেত্রে বলো, তাকে গুলি লাগে, শরীরের কোন অংশে গুলি লেগেছিল? এই প্রক্রিয়া যথেষ্ট জটিল প্রক্রিয়া। একটা সাধারণ মানুষ যার কোনো ট্র্যাক রেকর্ড বা ক্রিমিনাল রেকর্ড এর আগে আছে বলে এখনো পর্যন্ত জানা যায়নি। তো সেক্ষেত্রে আদৌ কি প্রভাস এই ধরনের হাতিয়ার চালাতে পারদর্শী ছিল? তো সেক্ষেত্রে এই সব দিকগুলো কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শী কেউ ছিল কিনা সেটাও দেখা হচ্ছে, যে প্রত্যক্ষদর্শীরা, কারণ গুলি যখন চলেছে, এক রাউন্ড যদি প্রভাস ফায়ার করে থাকে, তার পাল্টা যদি পুলিশ ফায়ার করে থাকে, তাহলে 2 রাউন্ড গুলি ফায়ার হয়েছে বা 3 রাউন্ড গুলি ফায়ার হয়েছে। সেক্ষেত্রে গুলির একটা শব্দ হয়, রাতের অন্ধকারে নির্ঝুম রাতে সেই গুলির শব্দ পাওয়া গেছে কিনা, কেউ শুনেছিল কিনা, কটার সময় শুনেছিল, তারা বেরিয়ে এসে কি দেখেছে, এই বিভিন্ন দিক কিন্তু এখন খতিয়ে দেখতে হবে পুলিশকে। এবং তাই জন্য একটি উচ্চ পর্যায়ে তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তারা ইতিমধ্যেই কিন্তু এই গোটা প্রক্রিয়া তদন্ত শুরু করেছেন।
একেবারে তাপস, অবশ্যই তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে আমরা প্রভাস মণ্ডলের ছবিটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে প্রভাস মণ্ডল ইনি হচ্ছেন সেই অন্যতম অভিযুক্ত এবং বারুইপুর সহ দক্ষিণ 24 পরগনা আমরা জানি যে অত্যন্ত সেন্সিটিভ এরিয়া। বিভিন্ন সময় কিন্তু এই রকম জায়গা থেকে, বারুইপুর সংলগ্ন বিভিন্ন জায়গা থেকে নানা রকম দুষ্কৃতিমূলক কার্যকলাপের খবর পাওয়া যায় এবং সূর্যপুরের ঘটনা যেন সেই ধরনের ঘটনাকে যেন আরও খানিকটা যেন ভয়ের বাতাবরণ তৈরি করে দিল। স্বাভাবিকভাবেই বর্তমানে যে পরিস্থিতি এবং সরকার পরিবর্তনের পরেও হওয়া এমন একটা ঘটনায় সাধারণ মানুষের মনে নানা রকমের প্রশ্নের জন্ম দিয়েছে। এবং দক্ষিণ 24 পরগনা অন্যতম হাই ভোল্টেজ একটি জায়গা। আমরা জানি যে দক্ষিণ 24 পরগনা প্রচণ্ড সেন্সিটিভ একটি জোনও বলা হয়ে থাকে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন রকমের অপরাধমূলক কার্যকলাপের খবর আসে এই দক্ষিণ 24 পরগনার বারুইপুর সংলগ্ন বিস্তীর্ণ এলাকা থেকে। আমাদের সঙ্গে আমাদের কালিক তাপস রয়েছে। তাপস, এই যে অভিযুক্ত প্রভাস, তার শরীরে ঠিক কোন অংশে গুলি লেগেছিল? দেখো, বিভিন্ন দিক এই মুহূর্তে তদন্ত করে দেখা হচ্ছে। যেমন আমি বললাম যে পুলিশের তরফ থেকে যে তথ্য খোলা করা হচ্ছে যে প্রভাস পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পুলিশের কে লক্ষ্য করে গুলি চালায় এক রাউন্ড এবং তার পরবর্তীতে পুলিশও গুলি চালায়, সেই গুলিতে সে আহত হয়। তো সেক্ষেত্রে প্রভাস কি বন্দুক চালাতে পারদর্শী ছিল, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ সে কোনো হিস্ট্রি শিটার বলে এখনো পর্যন্ত জানা যায়নি। তো সেক্ষেত্রে একটি আগ্নেয়াস্ত্র একজন ট্রেন পুলিশ পার্সোনাল যখন ক্যারি করে, তাকে প্রশিক্ষণ দেওয়া হয়, সে প্রশিক্ষিত হয় যে একটি আর্মসকে কি করে ক্যারি করতে হয়। এবং সাধারণত যখন কোনো অপারেশন ছাড়া যদি নর্মাল এই ধরনের কোনো ডিউটিতে যাওয়া হয় বা ল অ্যান্ড অর্ডার ডিউটিতে যাওয়া হয়, সেক্ষেত্রে আমরা দেখি যে যে স্মল আর্মস হোক বা বড় বন্দুক হোক, তার সেফটি লক থাকে, সেফটি লক অন করা থাকে। তো সেফটি লক অফ করে একটা বন্দুককে বা একটা পিস্টল স্মল আর্মসকে কর্ক করে তারপর তাকে ফায়ার করা, এর জন্য যথেষ্ট প্রশিক্ষণ লাগে। এটা তুমি আমি বা সাধারণ মানুষ যে কোনোদিন বন্দুক হাতে নেয়নি, তাদের পক্ষে কিন্তু এই ধরনের বন্দুককে চালানো তাদের পক্ষে যথেষ্টই মুশকিল। তো সেক্ষেত্রে আদৌ কি সে তার এরম কোনো প্রশিক্ষণ ছিল, এরম কোনো ব্যাকগ্রাউন্ড ছিল, এই বিভিন্ন দিকগুলো কিন্তু উঠে আসছে। প্রশ্নের মুখে অবশ্যই পুলিশের ভূমিকা রয়েছে এবং সব দিক তদন্ত করে দেখা হবে। পুলিশের তরফ থেকে আমাদের জানানো হয়েছে যে এমন নয় যে ঘটনাটি ঘটে গেছে এবং নিছক একটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হবে, এমনটা নয়। একটা বিস্তারিত তদন্ত রিপোর্ট তৈরি করা হবে। ইতিমধ্যেই যেসব পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং যেসব আধিকারিক, যে আইও ছিলেন যিনি তদন্তকারী অফিসার, তাকেও প্রশ্ন করা হচ্ছে। তারপর তোমার কাছ থেকে একটু প্রভাস মণ্ডলের ব্যাকগ্রাউন্ডটা জানতে চাইবো। তুমি বলছিলে যে কোনো সাধারণ মানুষের পক্ষে কখনোই কিন্তু গান ফায়ার করা সম্ভব নয়, সেক্ষেত্রে একটা প্রশিক্ষণের প্রয়োজন। এই প্রভাস মণ্ডলের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কি জানতে পেরেছো?